नमस्कार। आज के जेटी निये बोलबो सेटी हलो डेंगू रोग विषये सचेतनता और तार प्रतिकार। यदि ये चैनलटी भालो लागे ताहले लाइक एवं सबस्क्राइब करे देवें। तो डेंगू आमी सचेतनता निये बोलेछि যারা হেলথ ওয়ার্কার কী করবে এবং পাবলিকের কীভাবে সচেতন থাকবে সেই সম্পর্কে যদি সেটি দেখতে হয় তাহলে আমার ওয়েবসাইটে আছে, দেখে নেবেন। তো ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা ও তার প্রতিকার। আমরা জানি যে ডেঙ্গু কি, ডেঙ্গু হচ্ছে এডিস, স্ত্রী এডিস মশা কামড়ালে হয়, তাই তো? তাহলে স্ত্রী এডিস মশা, এটা মনে রাখতে হবে, স্ত্রী এডিস মশা, ঠিক আছে। এবং ভাইরাসটির নাম কি, ডেঙ্গু ভাইরাস। এটি হচ্ছে 4টি প্রজাতির হয়, DN1, DN2, DN3 এবং DN4। ভারতবর্ষ সহ বাংলাদেশ, মায়ানমার, আমাদের নেপাল, এগুলোতেও পশ্চিম এশিয়ার যত দেশ আছে এই ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া জ্বরের প্রকোপ হতে দেখা যায়। যদিও এই রোগের প্রকৃতি অনেক ব্যাপৃত এবং জটিল, ঠিক সময়ে রোগ নির্ণয় যদি করা যায় তাহলে এর প্রতিকার কিন্তু সহজেই করা যায়। এবার আমরা বলবো ডেঙ্গু জ্বরের ধারক ও বাহক সম্পর্কে। তাহলে ডেঙ্গু জ্বরের ধারক এবং বাহককে, তাহলে ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা, এটা আমি আগেই বললাম। আর এই রোগের ধারক হচ্ছে মানুষ, তাহলে বাহক হচ্ছে বাহিত করে বাহক, তাহলে এডিস মশা। আর ধারক যে ধারণ করে, তাহলে সেকে ধারক হচ্ছে মানুষ, ঠিক আছে। এইবারে তাহলে মানে এটা জানেন যে মশা হচ্ছে আমাদের মানুষকে কামড়ায়, মানুষের দেহের মধ্যে জীবাণুগুলোকে ছড়িয়ে দেয়, দিয়ে ওই মানুষটিকে আবার কামড়ায়, কামড়িয়ে সেখান থেকে জীবাণুটাকে নিয়ে মানুষের মধ্যে, ভালো মানুষের মধ্যে ওই জীবাণুটা নিয়ে, সংক্রমিত মানুষ থেকে ওই জীবাণু নিয়ে ভালো মানুষের মধ্যে দিলে কি হলো, ডেঙ্গু ছড়িয়ে গেল। তাহলে ডেঙ্গু জ্বরের বাহক এবং ধারক, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি যে এডিস মশার বিস্তার, কিভাবে এডিস মশা বিস্তার ঘটে। তাহলে আমরা মোটামুটি জানি যে আমাদের টবের জল, মানে যেসব জলের ফ্লোটিং তরঙ্গটা নেই, মানে স্থির জল, সেই সব জলেই এই মশার বংশবৃদ্ধি হয়, ঠিক আছে। তাহলে এই মশার তো বংশবৃদ্ধি হয় আমরা জানলাম। তো কীভাবে, কোথায় কোথায় হয় না, ধরুন হচ্ছে চায়ের কাপে, কিংবা হচ্ছে মেজলা, কিংবা ধরুন রং করেছে সেই বালতি অনেক দিন ধরে পড়ে আছে, হ্যাঁ, কিংবা নারকেলের খোলা, হ্যাঁ, কিংবা অনেক দিন ধরে জিনিসটা ব্যবহার করছে না, ড্যাম্পিং করে রেখেছে সেই সব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় অনেক দিন ধরে অনেকই আমাদের ঘরের বর্জ্য পদার্থ পড়ে আছে, সেখানেও জল কালেক্ট হয়, সেখানেও স্থির জলে, এইগুলোই হচ্ছে মশা বংশবৃদ্ধি করতে খুব পছন্দ করে। এবার আমরা যেই ডেঙ্গুর সংক্রমণ বেশি হয়, যে শীতকাল, আমরা ভাবি যে শীতকাল আসছে, শীতকাল হয়ে গেল, তাহলে না পরের বছর আর হবে না, তা নয়। কিন্তু এদের লার্ভা 1 বছর পর্যন্ত শুকনো হয়েও থাকতে পারে। অর্থাৎ যে জায়গায় আউটব্রেক হয়েছে বা যে জায়গায় বেশি সংক্রমিত হয়েছে, জানতে হবে ওখানে সংক্রমণ কিন্তু পরের বছর হওয়ার সম্ভাবনাও বেশি, কারণ যেই আবার জল কালেক্ট হবে ওগুলো আবার কিলবিল করে উঠবে। এবার হচ্ছে ডেঙ্গু রোগের সংক্রমণ। তাহলে স্ত্রী এডিস মশা আক্রান্ত মানুষের শরীর থেকে রক্ত নিয়ে এই রোগ ছড়ায়, আগেই বললাম। ডেঙ্গু রোগের জীবাণু আক্রান্ত স্ত্রী মশার শরীরে 10 থেকে 15 দিন সুপ্ত অবস্থায় থাকে এবং তা পরবর্তীতে কামড়ের মাধ্যমে অন্য মানুষকে আক্রান্ত করে, এক্ষুনি আমি সেটা বলেও দিলাম। এবার সংক্রমণকাল আমরা জানি যে যেই বর্ষা এসে যায় তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। এই যে ছবিও দেখতে পাচ্ছেন যে টিনের বালতি টালতি যে পড়ে আছে সেগুলোয়, হ্যাঁ, কিংবা ওই যে আলকাতরা দেওয়ার যে এবছর আলকাতরা দিয়ে রাস্তা তৈরি হয়েছে, আবার পরের বছর হবে হয়তো, কিন্তু সেটা পড়ে আছে, সেখানে জল কালেক্ট হয়েছে, সেখানে কিন্তু হওয়ার চান্স থাকে। এছাড়া জুন জুলাই মাস থেকেই কিন্তু হওয়া শুরু হয়ে যায় এবং সেটা অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত তার প্রাদুর্ভাব থাকে। এবার উপসর্গ এবং লক্ষণ নিয়ে বলি। লক্ষণ উপসর্গ আমরা তো জানি, হাই ফিভার, প্রচুর জ্বর থাকবে, জ্বরের সঙ্গে সঙ্গে আরও কী কী থাকতে পারে, মাথা যন্ত্রণা, ভয়ঙ্কর মাথার পিছনের দিকে যন্ত্রণা,
জয়েন্ট পেন, হ্যাঁ জয়েন্ট পেন, এই যে আমাদের গাঁটে গাঁটে ব্যথা, আমরা এই জন্যে একে বলা হয় ব্রেক বোন ডিজিজ, তাহলে মানে হাড় ভাঙা জ্বর, ঠিক আছে। তারপর হচ্ছে র্যাশ, গায়ে র্যাশ থাকতে দেখা যায়, তারপর ভমিটিং, তারপরে হচ্ছে ডায়রিয়া, এগুলো উপসর্গ বা লক্ষণ। এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ, মানে আমরা তো জানি এই ওর ডেঙ্গু হয়েছে, জানিস ওর ডেঙ্গু হয়েছে, ওর ডেঙ্গু, মানে সাধারণ ডেঙ্গু জ্বর, অত ভয়ের নেই, ব্যাপার নেই, বাড়িতে থাকো, জল টল খাও, ওষুধ খাও, ঠিকঠাক থাকো, ডাক্তার যা পরামর্শ দিয়েছে সেই মতো থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 নম্বর সতর্ক চিহ্ন সহ ডেঙ্গু জ্বর, কিছু সতর্ক চিহ্ন পরে বলে দিচ্ছি, সেখানে সেইগুলি সহ ডেঙ্গু জ্বর, তাহলে একটু ভয়ের আছে যে একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মারাত্মক ডেঙ্গু জ্বর, যেগুলো হেমারেজিক ফিভার। তাহলে হেমারেজিক ফিভার হলে আমরা জানি প্রচণ্ড খুব তাড়াতাড়ি দ্রুত প্লেটলেট কমতে থাকে, 10,000 নিচে প্লেটলেট গেলে তবেই ভয়, নাহলে খুব একটা ভয় নেই, প্লেটলেট দরকারও পড়ে না, ঘরে থেকেই ট্রিটমেন্ট করানো যায়। তাহলে মারাত্মক ডেঙ্গু জ্বর মানে হেমারেজিক ডেঙ্গু, প্লেটলেট যেগুলো ভেঙে যায়। এরপরে আমরা যাচ্ছি ডেঙ্গু জ্বরের পর্যায়। তাহলে আমরা ডেঙ্গু জ্বর ক্রিটিক্যাল বা সংকটপূর্ণ অবস্থা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে পুনরুদ্ধার বা হচ্ছে কনভালসান, এই ধরনের লক্ষণ সহ জ্বর। এবার উপসর্গ লক্ষণে জানেন এই যে চোখের দেখুন রক্তের চিহ্ন মতন মনে হচ্ছে চোখে, হ্যাঁ এই গায়ের চিহ্ন দেখা যাচ্ছে, যে র্যাশ যেন বেরিয়েছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। এছাড়া আরও লক্ষণ, যেমন শরীরের তাপমাত্রা 104, 105, হ্যাঁ কোনো ডিগ্রি উঠে গেছে আর নামছে না, হ্যাঁ প্যারাসিটামল খেয়েছে তাও কমছে না, মাথা ব্যথা, মাংসপেশি চোখের পেছনে ব্যথা, পেটে ব্যথা, হ্যাঁ অরুচি, বমি ভাব, বমি করা, চামড়ার নিচে রক্তক্ষরণ, হ্যাঁ এমনি চামড়া দেখতে পাচ্ছেন কিন্তু হঠাৎ দেখবেন লালচে দাগ হয়ে গেছে, এই যে চিহ্নগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, এই যে লালচে দাগ, এই যে লালচে দাগ। তারপরে হচ্ছে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, দাঁতের মাড়ি, বা নাক মুখ থেকে রক্ত বেরোনো। আমরা একটা কথা খুব বলে থাকি যে ডেঙ্গুতে আমাদের দেহে যত ছিদ্র রয়েছে, আমাদের নাকে ছিদ্র রয়েছে, আমাদের চোখে ছিদ্র রয়েছে, আমাদের পায়ুদ্বারে ছিদ্র রয়েছে, আমাদের ভেজাইনের ছিদ্র রয়েছে, তো এই সমস্ত জায়গায় অর্থাৎ প্রচুর পরিমাণে রক্তপাত হতে দেখা যায়, কিংবা হচ্ছে আপনার প্রচুর ঘাম হতে দেখা যায়, ঠিক আছে। লোমকূপ তো আমাদের ওটাও একটা তাহলে ওখান থেকেও ঘাম হতে দেখা যায়, ঠিক আছে। শরীরে হামের মতো দানা দেখা দিতে পারে, এইগুলো উপসর্গ লক্ষণ। এবার সতর্ক চিহ্ন বলেছিলাম, সতর্ক চিহ্ন হচ্ছে জ্বর কমার পরেও রোগীর শারীরিক উন্নতি না হওয়া, তাহলে জ্বর কমে গেছে কিন্তু রোগীর শারীরিক চিহ্ন আমাদের মানে উন্নতি হচ্ছে না, সেই লেথার্জি শুয়ে আছে, কিছুতেই উঠছে না, ঘন বমি হওয়া, তীব্র পেটে ব্যথা করা, অতিরিক্ত ক্লান্তিভাব হওয়া, অস্থিরতা, অস্বাভাবিক আচরণ, যে নর্মাল মানুষ ছিল যেভাবে কথা বলতো, এখন একজন কেমন না একটা অস্বাভাবিক আচরণ করছে। এছাড়া রক্তপাত, কালো পায়খানা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, পেট ও ফুসফুসে জল জমে যাওয়া, লিভার বড় হওয়া, এগুলো, ঠিক আছে। এছাড়া রোগ নির্ণয় আমরা কি বলবো, যে দ্রুত রোগ নির্ণয় এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এমনি জ্বর যখনই দেখছি প্যারাসিটামল 2 দিন খেয়ে কমছে না, তাহলে কিন্তু আর কোনো কথা নয়, একেবারে ডাক্তারখানায় নিয়ে যাওয়া। তাহলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি করা, সেখানে সঙ্গে ডাক্তারবাবু একটা সিবিসি করতে দেবে। সিবিসিতে কি দেখবে, হেমাটোক্রিট দেখবে, প্লেটলেট কাউন্ট কত আছে দেখবে, যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলে 10,000-এর নিচে কমে গেলে আমি বলেছি প্লেটলেট দেওয়া, নাহলে প্লেটলেট দেওয়ার চিন্তা নেই, 10,000-এর উপরে থাকলে বলে যাও বাড়িতে নিয়ে যাও, জল খাও, আমাদের স্যুপ খাওয়াও, ডাবের জল খাও, এইসব বলা হবে। আর প্রথম দিন থেকে আমাদের 5 দিনের মধ্যে কি করবে, ডেঙ্গু অন করবে, যেই 5 দিন পেরিয়ে যাবে তখন কি করবে, যে আমাদের IgM করতে হবে। এবার হচ্ছে বাড়িতে জ্বরের চিকিৎসা, ডেঙ্গু জ্বরের চিকিৎসা সাধারণত প্যারাসিটামল ব্যবহার করেই হয়, আর কিছু না, আর কোনো ওষুধ না, প্যারাসিটামল এবং অন্যান্য জ্বরনাশক ঔষধ যেমন অ্যাসপিরিন, আইব্রুফেন, ক্লোফেনাক, তারপরও প্রভৃতি ঔষধ ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ, একদম খাওয়া যাবে না। এই যে ফট করে দেখিয়ে ওই ওষুধ দিয়ে দিল, তাহলে কিন্তু সাইড এফেক্ট মারাত্মকভাবে দেখা যাবে। এছাড়া এ সকল ঔষধ ব্যবহারে রক্তপাতের ঝুঁকিও বেড়ে যায়, ওই যে ওষুধ যেগুলো জানে না দিয়ে দিল, তাহলে কিন্তু অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে শুরু করে দেবে।
হাসপাতালে রেখে চিকিৎসা কি না, মারাত্মক ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। মারাত্মক, ওই যে ডেঙ্গু জ্বরের ভাগ হচ্ছে যে সাধারণ জ্বর ঘরে থাকো, তাহলে মারাত্মক হয়ে গেলে তখন কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে, যেখানে ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ফ্লুইড কমে যাচ্ছে, কারণ প্রচুর পায়খানা হচ্ছে, পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, কিংবা ঘাম হচ্ছে প্রচণ্ড, তাহলে কিন্তু ভর্তি রেখে ফ্লুইড চালাতে হবে। এবং প্রতি 2 ঘন্টা পর পর পালস, বিপি এগুলো চেক করতে হবে। তারপর প্লেটলেট এবেলা ওবেলা দেখতে হবে। এগুলো কি হসপিটালে না দেখলে হবে না। এবারে হচ্ছে রোগী শকে চলে গেলে কি করতে হবে। রোগী শকে চলে গেলে আমরা জানি যে আইসিইউতে স্থানান্তরিত করে, সেটা আমাদের ডাক্তারবাবুরা দেখেই বুঝতে পারবে। ওই জন্যে মোটামুটি অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা উচিত। এবার এর পরেরটা কি, প্লেটলেট আমরা একটা শর্ট ভিডিওতেও বলেছি যে প্লেটলেট এর কথা বলে, তখন আমরা বুঝে উঠতে পারি না যে বাবা প্লেটলেট কী করব, অমনি ডোনার জোগাড় করতে বলে। তো আমাদের প্লেটলেট যখন দেওয়ার কথা বলে তখন দুভাবে প্লেটলেট দেওয়া যায়, একটা হচ্ছে আরডিপি আর একটা হচ্ছে এসডিপি। তাহলে প্লেটলেট বলে 5 ইউনিট ওনার প্লেটলেট লাগবে, তো মোটামুটি ক্রস ম্যাচ করার জন্য ব্লাড দিয়ে দেয়, নিয়ে গিয়ে প্লেটলেট নিয়ে আসা হয়, দিয়ে দেওয়া হলো। কিন্তু প্লেটলেট উঠছে না, কিছুতেই প্লেটলেট উঠছে না। তখন ডাক্তারবাবু বলে পরের দিন আপনারা এসডিপির জন্য জোগাড় করে আনবেন, পেশেন্ট ডোনার জোগাড় করবেন। তা আমরা বুঝতে পারি না বাবা কি প্লেটলেট এসডিপির জন্য কি জোগাড় করতে বলেছে। ওইখানে প্লেটলেট এসডিপির জন্য ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ সিঙ্গেল ডোনার প্লেটলেট, অর্থাৎ 5-6 ইউনিট প্লেটলেট যা না কাজ করবে, এসডিপি একজনের প্লেটলেট তার থেকে বেশি কাজ করবে। ঠিক আছে, তাহলে কীরকম, তো তার হতে হবে 50 বছর। আমাদের ওই যে ডোনার ব্লাড দেবে সে হচ্ছে 50 বছর মোটামুটি মধ্যে বয়স হতে হবে। তাহলে 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তার হিমোগ্লোবিনও ভালো পরিমাণ থাকতে হবে, 12.5-এর উপরে থাকতে হবে, এবং তার প্লেটলেট 1.5 লাখের উপরে থাকতে হবে। এবং তিনি যিনি ডোনার ব্লাড এসডিপির জন্য ব্লাড দেবেন তার কি করা যাবে না, তার ক্লোপিটেপ জাতীয় মানে অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। হার্টের ডিজিজ আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন খায়, ওরকম খেলে হবে না। কিংবা তিনি হয়তো 1 মাসের হয়নি ব্লাড ডোনেট করেছে, আবার এসডিপি দিতে চলে এসছে, সেরকম দিলে হবে না। আর কি আছে, আর হচ্ছে এসডিপি দান করা যায় কিন্তু সপ্তাহে তোমার 2 দিন দেওয়া যায়। আর কি দেওয়া যায়, আর বছরে 24 বার দেওয়া যায়। তো এগুলো হচ্ছে এসডিপি। তাহলে প্লেটলেট কথা বললেই মোটামুটি আমাদের যেটা মনে পড়ে আরডিপি আর এসডিপি। এছাড়া অন্যান্য চিকিৎসা কি, যে অক্সিজেন দেওয়া হয়, তারপর হচ্ছে রক্তের গ্লুকোজ মাত্রা বজায় রাখা, কিংবা হচ্ছে আমাদের ফ্লুইড ব্যালেন্স মেনটেন করা। তারপরে কি আরোগ্য লাভের লক্ষণ, যে কী দেখলে আমরা বুঝতে পারি যে পেশেন্ট ভালো হতে চলেছে। আমরা পালস ঠিকঠাক, প্রেশারও ঠিকঠাক, তারপর শ্বাস প্রশ্বাসের গতিবেগও ঠিকঠাক, এগুলো। তারপর আমাদের টেম্পারেচার কমে গেছে, রক্তপাত বন্ধ হয়ে গেছে, খাবারের রুচি ফিরে এসছে, বমি ভাব কমে গেছে, পেট ব্যথা নেই, প্রস্রাব ভালোভাবে হচ্ছে, রক্তের সকল উপাদান ঠিকঠাক আছে। এগুলো দাগগুলো, গায়ে যে দাগগুলো বেরোচ্ছিলো সেই দাগগুলোও নেই, তাহলে আমরা বুঝতে পারছি যে পেশেন্ট ভালো হতে চলেছে। এবারে আমরা যাব হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রতিকারে। তাহলে প্রতিকার কি, বাবা যে সোর্সগুলো আছে যেখানে লার্ভা জন্মায় সেগুলোকে ভেঙে দাও, অর্থাৎ যে মালসা, যে মেজলা, যে ডাবের খোলা, বা যে আপনার হচ্ছে নারকেলের খোলায় জল জমেছে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দাও। তারপরে যেগুলো না রাখলেই নয়, হয়তো রাখতেই হবে, তাহলে সেইগুলোকে এমনভাবে রাখতে হবে যে যাতে ওখানে জল না জমে। আর যদি জল জমেও তাহলে যে কিছুতেই ওটা ফেলা যাবে না, তাহলে তেল দিয়ে দিন, কেরোসিন তেল দিয়ে দিন, কারণ ওই লার্ভাগুলো অক্সিজেন নিতে পারবে না বায়ু থেকে। তাহলে কি হবে, তেলটা ওর উপরে একটা আস্তরণ সৃষ্টি করবে, তাহলে ওর ভিতরে যে লার্ভাগুলো আছে সেগুলো মরে যাবে। এইভাবে ডেঙ্গু জ্বরের আমাদের প্রতিকার করতে হবে। আর ব্যক্তিগত পর্যায়ের প্রতিকার কি, মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, এটা মাস্ট। কারণ দিনে এবং রাতে আমরা জানি যে এডিস মশা হচ্ছে কামড়ায়, দিনে রাতে কামড়ায়, বিশেষ করে দিন এবং সন্ধ্যের দিকে। তাহলে দিন এবং রাতে মশারি টাঙিয়ে শুতে হবে, ফুল হাতা জামা পরতে হবে, এবং মশার কয়েল যদি ব্যবহার করা যায় করতে হবে। যে লোশনগুলো আছে সেই লোশনগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে টবের একটা ছবিও দেওয়া আছে, যে টবে কীভাবে আমরা জানি যে বাবা এতে মশার লার্ভা আছে নাকি, না এতেও হতে পারে। এছাড়া
আমাদের একটা ফগিংয়ের ছবি দেওয়া আছে। ফগিং কিন্তু এখন হয় না, এটা আগের একটা পিপিটি, তো ফগিং হয় না, ফগিং এখন বাদ। ফগিং ছাড়া হসপিটালেও থাকলে, যে হসপিটালে আজ আর বুঝি ডেঙ্গু হবে তা না, হসপিটালে থাকলেও মশারি টাঙিয়ে শুকতে হবে। এবং মশার লার্ভার জন্মস্থান যেখানে, সেখানে 5 দিনের মধ্যে সেই জায়গা একেবারে পরিষ্কার করতে হবে। এখন ভিসিটি টিম আছে, তাহলে তাদের খবর দিতে হবে, খবর দিলেই সঙ্গে সঙ্গে তারা ভিসিটি টিম আসবে, এসে সেই জায়গাগুলো সোর্স রিডাকশানগুলো করতে হবে। এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে একটা ছোট্ট মশা কী অবস্থা করে দিতে একটা মানুষ পারে, যার বাড়িতে ডেঙ্গু হয়েছে সেই বোঝে। এবং সমন্বিতভাবে যেটা বললাম ভিসিটি টিম, তাহলে তাদের মাধ্যমে আমাদের ডেঙ্গুর যে বাহকগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে। এবং সামাজিক পর্যায়ে কী করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে, মশা নিধনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন ওই জন্য স্কুলে স্কুলে পড়ানো হচ্ছে, স্কুলে স্কুলে বলা হচ্ছে, মিটিং করা হচ্ছে, মায়েদের নিয়ে মিটিং করা হচ্ছে। এই সিজনটা একেবারে একদম ডেঙ্গুর সিজন, আমরা এখন জেনে গেছি যে ডেঙ্গুর সিজনটা কখন। তারপরে মশা নিধনের জন্যে এখানে রেডিও, টেলিভিশন, মাইক, পোস্টার, ব্যানার, সমস্ত কিছু, ফেস্টুন, সমস্ত কিছু দিয়ে আমাদের, এমনকি দুর্গাপুজোর প্যান্ডেলেও দেখবেন ডেঙ্গুর পোস্টার টাঙানো আছে। কেন? মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। এবারও যে এই যে একটা লিফলেট দেওয়া আছে, এই লিফলেটটাই হচ্ছে মানুষের হাতে হাতে দেওয়া হয়, যে কিভাবে মানুষ মশাগুলোকে হচ্ছে তাড়াবে। এরপরের হচ্ছে মোটামুটি, তাহলে আমরা সামারাইজ একটু করে নিই যে কী কী আমি বললাম, যে ডেঙ্গু রোগের কী থেকে হয়। ডেঙ্গু রোগের নির্ভরযোগ্য কিন্তু কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি, তবে এটি প্রতিরোধযোগ্য। পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এবং ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকল স্তরে মানুষকে এগিয়ে আসতে হবে, এবং সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা একান্ত প্রয়োজন। তাহলে ধন্যবাদ।